প্রিয় দর্শক, দৈনিক ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির এবং জৈনপুর দরবার শরীফের পীর সাহেব জনাব এনায়েতুল্লাহ আব্বাসী। আপনারা তাকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তিনি ইতিমধ্যেই সারা দেশে পরিচিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে তিনি সারা দেশে এবং দেশের বাইরেও পরিচিত এবং বর্তমান সময়ে তিনি নানা ইস্যু নিয়ে ইসলামিক ছাড়াও দেশ নিয়ে, দেশের সার্বভৌমত্বের বিষয় নিয়ে, সংস্কৃতি নিয়ে, ইতিহাস নিয়ে, রাজনীতি নিয়ে তিনি কথা বলছেন। আজকে আমরা তার কাছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ইনকিলাব পরিবারকে এবং দর্শক যারা আছেন সকলকে। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি তো দেখেছেন গতকাল আমাদের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন। আপনি কি নির্বাচন, আপনি কি মনে করেন যে নির্বাচনের মেঘ সম্পূর্ণ কেটে গেছে, আমরা সামনেই নির্বাচন আসছে এরকম? যদি বিষয়টি এমন হয় যে মূলধারার রাজনৈতিক দলগুলো সব নির্বাচনমুখী হয় এবং কোনো অজুহাত না খোঁজে, তাহলে আশা করা যায় এ সময় নির্বাচন হতে পারে ফ্রি এবং ফেয়ার। কিন্তু আমার মনে একটু শঙ্কা যে যেভাবে দেশি বিদেশি অশুভ চক্রগুলো রোল প্লে করছে বাংলাদেশে, নির্বাচনটাকে পিছানোর একটা চেষ্টা হতে পারে। এক্ষেত্রে আমি মনে করি ইসলামপন্থী এবং দেশপ্রেমিক সকল ঘরানার পীর মাশায়েখ এবং আলেম ওলামা, পলিটিক্যাল পার্টি এবং নন পলিটিক্যাল পার্টি, এরা যদি একটা প্ল্যাটফর্মে আসে যে একটা সেটেল গভর্নমেন্ট আমাদের দরকার, দ্রুত নির্বাচন দরকার, তাইলেই সম্ভব। নতুবা যে অনৈক্য বিরাজ করছে, এখন তো লড়াই ত্রিমুখী না চতুর্মুখী হচ্ছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে কুপকাত করার চেষ্টা করতেছে। এরকম রাজনৈতিক মতবিরোধ এবং বিদ্বেষের বাষ্প যদি ছড়াতে থাকে, তাহলে আমার মনে হয় না এই সময় নির্বাচন ইউনুস করতে পারবে। আপনি যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার কথা বললেন, কিন্তু আমরা দেখি যে ইসলামিক রাজনৈতিক দলগুলো কখনোই এক মঞ্চে এদের আনা যায় না। তো সে কি ধরনের ফর্মুলা প্রয়োগ করলে সমস্ত ইসলামিক দলগুলো এক মঞ্চে আসতে পারে? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি মনে করি ইসলামী রাজনৈতিক দলগুলো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যদি চায়, তাহলে কখন এক প্ল্যাটফর্মে আসতে পারবে না। কিন্তু এখানে যদি মূল সূত্র এটা হয় যে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর একটি আগ্রাসন মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এক প্ল্যাটফর্মে আসা সম্ভব। আমরা দেখলাম যে জামাত ইসলামী এবং চরমোনাই পীর, তাদের নেতৃত্বে ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটা মঞ্চ তৈরি করার একটা প্রচেষ্টা আছে। তো সেটা কি আপনি কিভাবে দেখেন? এটাকে আমি খুব ইতিবাচক মনে করি না। তার কারণ হচ্ছে জামাত ইসলামী কিংবা চরমোনাই কিংবা আরও যারা ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছে, সবার ভোট মিলিয়েও তো 20% হয় না, তো তার ক্ষমতায় যেতে পারে না। এখানে ইসলামপন্থী নন পলিটিক্যাল যারা, তাদেরকে নিয়ে ঐক্য করতে হবে। যারা ইনফ্লুয়েন্সার, যাদের কথা এই দেশের অধিকাংশ লোক উঠা বসা করে এবং যাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ভোট কাকে দিবে সেই সিদ্ধান্ত নেবে। অতএব শুধু জামাত বা শুধু চরমোনাই যদি ঐক্যবদ্ধ হয়, অন্য অন্য ইসলামী রাজনীতির ব্যানারে যে দলগুলো আছে তাদেরকে এক করে, এতে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। বরং তারা যদি সারা দেশের পীর মাশায়েখ এবং আলেম ওলামা এবং নন পলিটিক্যাল যে সংস্থাগুলো আছে, ইসলামের জন্য কাজ করে, ইসলামের খেদমতে নিয়োজিত আছে, তাদেরকে যদি এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে, তাহলে আশা করা যায়। আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সারা বাংলাদেশে যে পীর দরগা খানকা আছে বা আলাদা মাদ্রাসা আছে, মাদ্রাসা কওমি আলেমি আলিয়া, অনেক ইসলাম অরাজনৈতিক ইসলামী সংস্থা আছে, ইসলামী সংস্থা আছে অরাজনৈতিক, এদেরকেও নিতে হবে এক প্ল্যাটফর্মে যদি আসে, কিন্তু তখন কাঙ্ক্ষিত লক্ষ্যে। কিন্তু এগুলোর মধ্যে তো আকীদাগত অনেক পার্থক্য আছে। মূল ধারার যারা বাংলাদেশের জোনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবান, যাদের অনুসারী কওমি, মৌলিক আকীদায় কারো কোনো পার্থক্য নেই। সবাই আকীদাগত দিক দিয়ে তারা মৌলিক আকীদায় সমান বিশ্বাসী। মাসলাকগত একটা দ্বন্দ্ব আছে, এটা হচ্ছে কাজের ধরন, কে কিভাবে কাজ করবে, এটা কোনো ফ্যাক্ট না ঐক্য হবার ক্ষেত্রে। কিন্তু অন্য যারা আছে, যেমন লামাজহাবিদের মধ্যে যারা এক্সট্রিমিস্ট, তারা অনেক বাতিল আকীদা প্রচার করে। তো আকীদাগত দ্বন্দ্বের কারণে তাদের সাথে ঐক্য হবার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে।
কিন্তু আমি মনে করি হযরত সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, ওনার উত্তরসূরি কিন্তু বাংলাদেশে অধিক সংখ্যক মানুষ। সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর একজন খলিফা ছিলেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, ওনার থেকে আমরা জৌনপুর। সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ আর আরেকজন খলিফা ছিলেন নূর মোহাম্মদ জানভি, ওনার থেকে দেওবন্দ কওমি, এরা সব। আবার সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ আরেকজন খলিফা ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি, ওনার থেকে ফুরফুরা এবং অন্যান্য যারা। তো দেখা যাচ্ছে যে এই জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ সবাই আহলুস সুন্নাহ জামাতের অনুসারী, সবাই হানাফি, সবাই তরিকতপন্থী। একটু ছোটোখাটো বিষয় নিয়ে থাকতে পারে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, তো তাহলে আমি যদি বলি, কিন্তু তারপরেও মানে এতদিনে আমরা মানে আমাদের দেশের ইসলামপন্থীরা এক হতে পারলো না কেন? এটা সুন্দর প্রশ্ন করেছেন। এক না হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে প্রত্যেকেই তার নিজের স্বার্থ দেখেন, বা এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন, দলীয় মতাদর্শ চাপিয়ে দেওয়া বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন তাদের ইচ্ছে থাকে, এজন্য হয় না। কিন্তু যদি ওই ফর্মুলাতে আসে যে মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যে কোনো সময় সকল মাসলাক, সকল ঘরানার আলেম ওলামা পীর মাশায়েখ এক প্ল্যাটফর্মে আসতে পারবে। তবে অনেক পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল দল যারা ইসলামের ব্যানারে রাজনীতি করে বা নিজেদেরকে সুফি দরবেশও মনে করে, অনেক সময় অনেক গোয়েন্দা সংস্থা কর্তৃক তারা পরিচালিত হয়। এটা বাইরের প্রভাবটা বেশি। ইসলামপন্থীগণ যে এক হতে পারে না, এটা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের চেয়ে বাইরের অশুভ শক্তিটা বেশি দায়ী আমি মনে করি। তো প্রত্যেকেই যদি দিনের সুমহান স্বার্থ রক্ষায় এগিয়ে আসে, তাহলে এই ঐক্যটা সময়ের ব্যাপার। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের কতটুকু সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমি যা দেখতে পাচ্ছি যে ইসলামী রাজনীতির ব্যানারে যারা বাংলাদেশে রাজনীতি করছে, এদেশের অধিক সংখ্যক মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের ট্রাস্ট বা আস্থা হারিয়ে ফেলছে। তারা আসলে রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামের জন্য কি কি করবে, এই প্রতিশ্রুতি, ওয়াদাও তো তারা এখন পর্যন্ত দিল না। অতএব তারা তাদের মিশন কি, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইনের পক্ষে কি কি আইন করবে, ইসলামের স্বার্থগুলো কি কি রক্ষা করবে, এরকম কোনো প্রতিশ্রুতি এ পর্যন্ত কোনো একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দিতে পারেনি। শুধু একটা কমন কথা বলে কল্যাণ রাষ্ট্র করবে। এখানেও কিছু ঘাপলা থেকে যায়। আমরা যারা এদেশে ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী শরিয়া রাষ্ট্র চাই, আমাদের স্বপ্ন হচ্ছে রাষ্ট্রটা হবে ইসলামী শরিয়া রাষ্ট্র। সেটাকে আমরা কল্যাণ রাষ্ট্র বললে মনে হয় কিছু ফাঁক আছে এখানে কথায়। কারণ ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র, কিন্তু কল্যাণ রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র নাও হতে পারে। অতএব এই ধরনের কথা বলার কারণে বা তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামপন্থী দলগুলো কি করবে ইসলামের পক্ষে, কোনো কমিটমেন্ট দেশবাসীকে দেয়নি। এজন্য তাদের প্রতি যতটুকু আস্থা অর্জন হলে ক্ষমতায় যাওয়া যায়, সে আস্থাই তারা অর্জন করতে পারেনি। তারপরও তারা পাওয়ার পলিটিক্স যেহেতু করে সবাই, হতে পারে তারা যদি অ্যালাই করে একটা প্ল্যাটফর্মে আসে, তাহলে প্রত্যাশিত লক্ষ্যে পুষতে না পারলেও অনেক সিট পাবে, এটা আমরা মনে করতে পারি। আপনি শরিয়া ভিত্তিক রাষ্ট্রের কথা বললেন, কিন্তু বাংলাদেশের কোনো মানে ইসলামী সংগঠন এই মানে বাংলাদেশের শরিয়া ভিত্তিক রাষ্ট্রের যে মানে রূপকল্প বা কাঠামো বা স্ট্রাকচার এমন কিছু কিন্তু আমরা মানে দিয়েছে দেখি না। শুধু অনেকদিন ধরে তারা রাজনীতি করছে, কিন্তু জাতির সামনে একটা যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পালন করব, কায়েম করব এবং তার জন্য রাষ্ট্রের ব্যবস্থা এই প্রত্যেকটা জায়গায় এইভাবে কাজ করবে বা এইটার রূপরেখা এরকম হবে, এই ব্যবস্থাটা এরকম হবে, এরকম কোনো রূপকল্প বা রূপরেখা আমরা দেখতে পাই না। এখানে একটা বিষয় হচ্ছে যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। অতএব কমনভাবে যদি বলা হয় আমরা ইসলামী রাষ্ট্র করব, কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা হবে না। এবং এগুলো তো যারা পড়াশোনা করে দিনই লাইনে, প্রতিটা সাবজেক্টই তারা পড়তেছে মাদ্রাসায়, কিন্তু প্রয়োগ করতে পারছে না রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার কারণে। যেমন কি কওমি কি আলিয়াতে ইসলামী আইনশাস্ত্র পড়ানো হয়, হেদায়া, সেখানে কিতাবুল বুয়ু নামে একটা অধ্যায় আছে, যেখানে টোটাল অর্থনীতি, লেনদেন, ক্রয় বিক্রয় এসব আলোচনা আছে।
অতএব তারা শিখতেছে, কিন্তু প্রয়োগের সুযোগ পাচ্ছে না রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার কারণে। ইসলামী আইনশাস্ত্র যারা পড়ছে, ইসলামী শরিয়া মোতাবেক কীভাবে ফৌজদারি হবে, দেওয়ানি চলবে, কিভাবে আইন আদালত চলবে, সব কিছু তো করাই আছে। অতএব সেটা শুধু প্রয়োগ করবে। এটা একটা কারণ যে তারা স্বতন্ত্রভাবে কোনো ফরম্যাট দিচ্ছে না, হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই ফরম্যাটটা তারা দেখাবে। দ্বিতীয় আচ্ছা, তাহলে এই যে এখানে যদি মানে এখন যে জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যে একটা জোট করার চেষ্টা করছে আগামী নির্বাচনে, এই জোট যদি রাষ্ট্র ক্ষমতায় যায় বা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়, তারা কতটুকু ইসলাম বাংলাদেশে কায়েম করতে পারে বা ইসলামী শাসন, এটা আপনার কেমন মনে হয়? ঠিক আছে, আগের বাকি উত্তরটা দিয়ে এটার উত্তর দিচ্ছি। আমরা যারা অরাজনৈতিকভাবে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছি, আমাদের কাছে কিন্তু লিখিত কনস্টিটিউশন আছে, কোরআন সুন্নাহর থেকে লেখা সংবিধান, কিভাবে একটা রাষ্ট্র চলবে আমার কাছে আছে। অতএব এগুলো যে আবার আমাদের রাষ্ট্র ক্ষমতায় যে তৈরি করতে হবে, বিষয়টা এমন না। দ্বিতীয় যেটা বললেন যে যারা ইসলামী রাজনীতির ব্যানারে বাংলাদেশে রাজনীতি করছে, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কতটুকু ইসলামের পক্ষে কাজ করতে পারবে, আমার মনে হয় খুব বেশি করতে পারবে না। কারণ তারা সবাই ডেমোক্রেটিক ওয়েতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যে ইসলামের পক্ষে খুব বেশি কাজ করতে পারবে না। কারণ গণতান্ত্রিকভাবে ডেমোক্রেটিক ওয়েতে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার অধীন থেকে স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ থাকে না। যেমনটা মিশরে দেখলাম আমরা, সেখানে ইসলামপন্থী দল রাষ্ট্র ক্ষমতায় গেল ইখওয়ান, এবং ওই মুরসি 1 বছরের বেশি থাকতে পারে নাই। যখন খেলাফার পদ্ধতি অনুসরণ করে একেবারে বিশুদ্ধভাবে ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখনই সেই রাষ্ট্রের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি থাকে, শক্তিশালী অর্থনীতি থাকে, এবং সভরেন্টি যেটাকে বলা হয় সার্বভৌমত্ব, এটা পুরা সার্বভৌমত্ব তো আল্লাহর পক্ষ থেকে, সেটার পূর্ণ অধিকারী হতে পারে কোনো মুসলিম স্টেট বা ইসলামী শরিয়া রাষ্ট্রের জনগণ। কিন্তু পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে, সেই বলয়ে থেকে ইসলামী রাজনীতি করার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গেলেও 16 আনা ইসলামের পক্ষে রাষ্ট্রীয়ভাবে কাজ করা সম্ভব হয় না। আচ্ছা, আপনি এই যে মানে করিডোর, বন্দর, এই বিষয়গুলো, তারপরে আপনার জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার বিষয় নিয়ে আপনি আন্দোলন করছিলেন, সম্প্রতিও শাপলা চত্বরে একটা বড় প্রোগ্রাম করেছেন, এই বিরোধিতাগুলো আপনি কেন করছেন? তার কারণ হচ্ছে, একটি রাষ্ট্র তো 4টি উপাদানে, টেরিটরি ভূখণ্ড, পপুলেশন জনসংখ্যা, গভর্নমেন্ট, আর হচ্ছে সভরেন্টি। এই 4টা উপাদান ছাড়া তো কোনো রাষ্ট্র হতে পারে না। এখন আমি যে আশঙ্কাটা করছি যে প্রায় সুদীর্ঘ 15 বছরের বেশি সময় ফেসিবাতের দ্বারাই জাতি নিষ্পেষিত ছিল, এবং তখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অনেক কাজ করার চেষ্টা হয়েছে, জনগণ প্রতিহত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আমরা সেই ফেসিবাদের জগদ্দল পাথর থেকে দেশকে মুক্ত করতে পেরেছি, এবং ভারতীয় আধিপত্যবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছিল সেটার থেকেও আমরা মুক্ত করতে পেরেছি। কিন্তু আমার দৃষ্টিতে তৃতীয় বিশ্বের একটা দুর্বল রাষ্ট্র ভারত, তারা কখনোই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করেনি, করার সাহসও রাখে না, পারবেও না। কিন্তু যদি পশ্চিমা ঝড় এসে আঘাত করে বাংলাদেশে, তাহলে আমাদের সার্বভৌমত্ব একেবারেই ক্ষুণ্ণ হবে, এবং আমাদের ভূখণ্ডের একটা অংশও ছুটে যেতে পারে। তো তখন তার রাষ্ট্রটাই থাকে না। যদি রাষ্ট্রই না থাকে, একটা সুন্দর সুস্থির সুন্দর জনপদ না থাকে, তা আমি ইসলামের পক্ষে কাজ করব কি করে? এখন রাজনীতিবিদদের যে দায়িত্বটা ছিল বলার, বা ইসলামী রাজনীতির ব্যানারে যাদের কথাগুলো বলা দরকার ছিল, তারা যেহেতু বলছে না, এজন্য আমাকেই বলতে হচ্ছে। এখানেও আমি ইসলামের স্বার্থটাই চিন্তা করেছি, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। ইসলামের স্বার্থটা চিন্তা করেছি যে আমার জনপদ যদি স্বাধীন না থাকে, আর এই জনপদ যদি নিরাপদ না থাকে, তা ইসলামের পক্ষে কাজ করার সুযোগ তো আর থাকবে না। যেভাবে স্পেন থেকে ইসলামী শাসনের অবসান ঘটেছে, সেটা এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। আমাদের খুব কাছে ফিলিপাইন, এটা একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল, এটা এখন খ্রিস্টান রাষ্ট্র। এভাবে যদি পশ্চিমা আগ্রাসন শুরু হয়, চলতে থাকে করিডোরের মাধ্যমে, করিডোরের কুফলতা অনেক দূর যাবে। সেখানে যদি আরাকান আর্মি তারা স্বাধীনতা লাভ করে, এদিক দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম ছুটে যাবার আশঙ্কা আছে।
তারপর ডিপি ওয়ার্ল্ডকে যে পোর্ট দেওয়ার একটা বিষয় ছিল, যেটার ব্যাপক বিরোধিতা করেছে। আপনারা জানেন যে ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নেভি সম্পর্ক আছে এবং ইহুদি কানেক্টিভিটি আছে। তারা পরিচালনা করবে, চাকরি বাকরি করবে ইন্ডিয়ানরা। এটাও দেশের স্বার্থের জন্য খুব বড় ধরনের হুমকি হতে পারে। মোটের উপর করিডোর, মানবাধিকার সংস্থা যেটা হয়েছে ঢাকায়, এগুলো এবং পোর্ট ইস্যুতে আমি বক্তব্য মানবাধিকার কমিশনার কার্যালয়ের জি, এগুলো কথা বলেছি আমি দেশের স্বার্থে। আর দেশটা আমার কাছে বড় না, আমার কাছে বড় হচ্ছে ইসলাম, ইমান। ইসলামের স্বার্থ রক্ষার জন্য আমি চাই দেশ স্বাধীন থাক। কিন্তু মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন হলে সমস্যা কোথায়? মানবাধিকারের কথাই তো তারা বলছে। ঠিক, কিন্তু আমার কথা হচ্ছে যে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কার্যক্রম শুরু হয়ে গেছে মোটামুটি। পৃথিবীর 16টা এমন রাষ্ট্রে তারা কাজ করে যে দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ তো যুদ্ধ বিধ্বস্ত না, রাজনৈতিকভাবে বিপর্যস্ত ছিল, রেস্কিউ করা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত না। তো এখানে আগ থেকে মানবাধিকার সংস্থা কেন বসানো হচ্ছে? তাহলে কি বাংলাদেশ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? এটা আমার প্রশ্ন এক। দ্বিতীয় হচ্ছে, এই মানবাধিকার কমিশন যেটা বসেছে, তারা তথাকথিত নারীর অধিকারের নামে কিছু কাজ তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, পর্দার বিরুদ্ধে অবস্থান নেবে, নারী পুরুষ সমান অধিকার, এই আনসাইন্টিফিক অযৌক্তিক একটা বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ট্রান্সজেন্ডার এদের পক্ষে এরা কথা বলবে, এবং সবচেয়ে জঘন্য হচ্ছে সমকামিতাকে প্রমোট করার জন্য এই সংস্থাটি বসেছে, যেটা ইসলামের আকায়েদ, বিশ্বাস, ইসলামের ঐতিহ্য এবং বাংলাদেশের সংস্কৃতির সম্পূর্ণ বিপক্ষে একটা বিষয়কে পরিচালনা করার জন্যই মানবাধিকার সংস্থাটা ঢাকায় বসানো হয়েছে। এর থেকে আমি এটার বিরোধিতা করেছি, এখনো করছি। ইউনূস সরকারের এই যে 1 বছরের কার্যক্রমকে আপনি কিভাবে দেখেন? কার্যক্রম যদি কিছু সফলতা আছে, বাকি ব্যর্থতাই বেশি। ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন নেই, যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত, তারপরে নতুন করে আবার ট্যারিফ বসছে, ট্যারিফ কিছুটা কমানো হয়েছে, আমি জানি না কতটুকু কার্যকর হয়। তারপর আমরা দেখতে পেলাম যে সবচেয়ে বড় চাওয়াটা ছিল যে 5 তারিখের পর 8 তারিখ উনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা থাকবে। কিন্তু আমরা দেখেছি এই সহনশীলতাটা, একটা সহনশীল পরিবেশ তৈরি করতে এই সরকার পারেনি, ব্যর্থ হয়েছে। পাশাপাশি মব জাস্টিস, মব ক্রেসি যেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রচুর পরিমাণ বেড়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোকে সহনীয় পর্যায়ে আনতে পারেনি। এবং আমাদের যে চাওয়া ছিল যে বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি উপহার দিবে এই সরকার, টেকসই একটা অর্থনীতির উপর বাংলাদেশকে দাঁড় করাবে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা হবে এমন যেখানে দ্বীনি শিক্ষা থাকবে মৌলিকভাবে, পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কর্মমুখী, উৎপাদনমুখী যোগ্য নাগরিক গড়ে তুলবে। কিছুই তো আমরা দেখতে পারিনি 1 বছরে। অতএব এইসব দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় বর্তমান সরকার খুব সফল হয়েছে, এটা আমার মনে হয় না। অতএব দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারা সেফ এক্সিট নিলেই মনে হয় যতটুকু সফলতা আছে এটা ধরে রাখতে পারবে, নতুবা এটাও থাকবে।